আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিক্ষোভ বিএনপির নির্বাচন বানচাল করতে ভয়াবহ পরিকল্পনায় কয়েকটি দল, অভিযোগ নেতাদের। জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য। চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়। বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন। আপনাদের কথার কারণে মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। স্বৈরাচারের পতনের পর মুজিববাদ ও চাঁদাবাজের পাহারাদার এখন বিএনপি। অভিযোগ এনসিপির চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি জামায়াতের। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। কোন দলের কে তাকে কোনো চিত্রিত করে কোনো দরকার নাই। চাঁদাবাজ যেখানে আছে তাকে প্রতিহত করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী এবং আমি ইমদাদুল হক। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই কন্যা দিবসে বর্ণিল আয়োজন, গণঅভ্যুত্থানে ভূমিকা তুলে ধরতে রিকশা শোভাযাত্রা, নারী বিদ্বেষীদের প্রতিরোধের ডাক। 5 আগস্ট গণভবন হচ্ছে স্মৃতি জাদুঘর। উচ্চকক্ষ নিয়ে কমিশনের নতুন প্রস্তাব অস্বাভাবিক বলছে বেশিরভাগ দল। গঠন পদ্ধতি নিয়ে বিতর্ক, নারী আসন নিয়েও হয়নি ঐক্য। চলতি মাসে সনদ তৈরিতে আশাবাদী আলী রিয়াজ। সিআরআই ও সূচনা ফাউন্ডেশনের নথি জব্দে এনবিআরকে চিঠি। আওয়ামী লীগ নেতা হানিফের বিরুদ্ধে দুদকের মামলা, প্রায় 900 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ। এবং শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী সপ্তাহে ফের দর কষাকষি। রপ্তানি পণ্যে জিরো ট্যারিফই যৌক্তিক, দেশে ফিরে বাণিজ্য উপদেষ্টা। না কমলে শঙ্কা দেখছেন ব্যবসায়ীরা। দেশে অস্থিরতা তৈরি করে নির্বাচন বানচালে ভয়াবহ পরিকল্পনা করছে কয়েকটি রাজনৈতিক দল। তাদের পাতা ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেক নেতা মির্জা আব্বাসের অভিযোগ, বিএনপিকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছে জামায়াত। হুমকিতে ফেলছে তারেক রহমানের জীবনও। প্রতিবাদী মিছিল, বিক্ষোভে উত্তাল পল্টন। অপশক্তির বিরুদ্ধে লাখো কর্মীর স্লোগানে মুখরিত রাজপথ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ঢাকার 2 মহানগর বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় প্রতিবাদী এই বিক্ষোভ মিছিলের। বিএনপির শীর্ষ নেতারা মিছিলের উদ্বোধন করেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছে একটি ইসলামিক দল। তাদের কর্মকাণ্ডে হুমকিতে ফেলেছে তারেক রহমানের জীবন। গায়ের জোরে কথা বলেন, নিজের পায়ের জোর নাই। এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। এখন হয়েছে কি জানেন, বিএনপি একমাত্র মাথা ব্যথা। বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন। আজকের এই অবস্থায় আপনাদের কথার কারণে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। আপনাদের কাজকর্মে মনে হচ্ছে আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে অস্থিরতা তৈরি ও নির্বাচন বানচালে কয়েকটি রাজনৈতিক দল ভয়াবহ পরিকল্পনা করছে। ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে নেতাকর্মীদের পা না দেওয়ার আহ্বান জানান তিনি। পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ, যে বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা। আমরা যেন কারো পরে পাতা ফাঁদে পা না দেয়, তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। আমরা যেন উত্তেজিত না হই। পরে মিছিলটি কাকরাইল ও মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে নয়াপল্টন থেকেই মব সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। যোগ দেয় বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও মহানগর সহ রাজধানীর প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীরা। এর আগে সংগঠনটির নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে একটি গুপ্ত সংগঠন দেশে বিভ্রান্তি সৃষ্টি করছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দেন তারা। গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং বিশেষ করে জামাতের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে। বাংলাদেশ বিনির্মাণে যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে, তারা কেউ এ ধরনের মব কালচারে বিশ্বাসী নয়। পরে নাইটিঙ্গেল ও রমনা হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় তাদের বিক্ষোভ মিছিলটি। দলটির নেতারা বলছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নির্বাচন বানচাল করার অপচেষ্টা চলছে একটি রাজনৈতিক মহলের মাধ্যমে। দলটির নেতারা আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা যেন কারো পাতা ফাঁদে পা না দেয়, সে কারণে সবাইকে সতর্ক থাকতে হবে। এমনকি আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ভোটের পরিবেশ ব্যাহত করতে মিটফোর্ড হত্যাকে ব্যবহারের অভিযোগ করেছে বিএনপি। সংবাদ সম্মেলন করে দলের শীর্ষ নেতাদের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপিকে হেয় করার আন্তর্জাতিক ষড়যন্ত্রে কয়েকটি ইসলামী দল যুক্ত হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার প্রতিবাদে আজ আমরা মিটফোর্ড হত্যা ঘিরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার দলটির শীর্ষ নেতারা। সোমবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা। হত্যাকাণ্ডকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার পরিকল্পনা কিনা এমন সন্দেহ প্রকাশ করেন মির্জা ফখরুল। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার দাস রয়েছে। নৃশংস হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য আমরা উপযুক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি তদন্ত তত্ত্বানুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। একটি রাজনৈতিক দলের মিছিলের আয়োজন এবং কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে আবারও ফ্যাসিবাদের যুগে ফিরিয়ে আনা হচ্ছে কিনা এমন প্রশ্নও বিএনপির। ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করতে কোনো দলের হীন স্বার্থে দেশ ব্যর্থ হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন বিএনপি মহাসচিব। পরিকল্পিতভাবে দেশের বৃহত্তম জনপ্রিয় দলের বিরুদ্ধে কুৎসা রটনা, কুরুচিপূর্ণ এমন বক্তব্য প্রদানের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ, নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারীদের মুখোশ আজ উন্মোচিত। গুটি কয়েক রাজনৈতিক ষড়যন্ত্রকারীর প্রচেষ্টায় বাংলাদেশ ব্যর্থ হতে পারে না। ফ্যাসিবাদের অনুপ্রবেশের যে কোনো ঘৃণ্য ষড়যন্ত্র আমরা এই বাংলাদেশে বাস্তবায়িত হতে দেব না। একই দিন প্রেস ক্লাবের সামনে চিকিৎসকদের সংগঠন ড্যাবের প্রতিবাদ সমাবেশে অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দলটির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে যুক্ত রয়েছে কয়েকটি ইসলামিক দল। দুই একটি ইসলামী দল আজকে এটাকে মার্কেটিং করার চেষ্টা করছে, কিন্তু তাদের বলি, জিয়াউর রহমান না থাকলে তো আপনারা রাজনীতি করতে পারতেন না। টার্গেট জাতীয়তাবাদী শক্তি, টার্গেট তারেক রহমান। এই কারণে এত অপপ্রচার। একটি আন্তর্জাতিক চক্রান্ত তো রয়েছেই, সেই পা দিয়েছেন দুই একটি ইসলামী দল। দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে পা না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের পতনের পর মুজিববাদ ও চাঁদাবাজদের পাহারাদার এখন বিএনপি। পটুয়াখালীতে পদযাত্রায় এমন মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে চাওয়া এনসিপির বিরুদ্ধে নানাভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। উত্তরের রংপুর থেকে শুরু করা জুলাই পদযাত্রা এখন দক্ষিণের জনপদে। দেশ গড়তে মাঠ চষে বেড়াচ্ছেন ২৪-এর বিপ্লবীরা। পদযাত্রার ১৪তম দিনে বিকেলে পৌঁছে বরগুনায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। তাদের পাশে থাকার অঙ্গীকার করে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের টাউন হল মোড় থেকে শুরু হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে সদর রোডে পথসভা করে এনসিপি। লুটপাট, বৈষম্য, চাঁদাবাজি থেকে মুক্তি পেতে এনসিপির সঙ্গে থাকার আহ্বান জানান নেতারা।
হয়েছে এনসিপি। এইটা আপনারা সকলে মনে রাখবেন এবং আমাদেরকে সবসময় জবাবদিহিতার মধ্যে রাখবেন। চাঁদাবাজির দিন শেষ, সিন্ডিকেটের দিন শেষ, দুর্নীতির দিন শেষ, কালো হাতের দিন শেষ, মাদক ব্যবসার দিন শেষ। এর আগে দুপুর 12টায় পটুয়াখালীতে পদযাত্রা শেষে সার্কিট হাউসের সামনে অস্থায়ী মঞ্চে পথসভা করেন এনসিপি নেতারা। দেশ গড়তে চাওয়া এনসিপির বিরুদ্ধে নানাভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। আমরা বলতে চাই, বাধা দিলে বাঁধবে লড়াই, এবং এই লড়াই আমাদের জিততে হবে। স্বৈরাচার পতন হলেও সিস্টেমের বদল হয়নি মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ সংবিধান দেশকে এগুতে দেয়নি, সেই মুজিববাদ আর চাঁদাবাজকে একটি দল পাহারা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে, সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, ভয়ের সংস্কৃতিকে তোয়াক্কা করা যাবে না বলেও মন্তব্য করেন এনসিপির নেতারা। অপূর্ব অপু, সময় সংবাদ। চাঁদাবাজদের বিরুদ্ধে সংগ্রামের ডাক দিয়েছেন জামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে চাঁদাবাজের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ করে তোলার আহ্বান জানান তিনি। চাঁদাবাজ যেখানে আছে আমাদের সংগ্রাম হবে সেখানে। জনগণ প্রতিরোধ গড়ে তুলবে চাঁদাবাজদের বিরুদ্ধে। এটা কোনো দলের ব্যাপার না, কোন দলের কে তাকে কোনো চিত্রিত করে কোনো দরকার নাই। চাঁদাবাজ যেখানে আছে তাকে প্রতিহত করতে হবে, সবাই মিলে প্রতিহত করতে হবে। আমাদের উপদেষ্টা সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে যদি জিরো টলারেন্স নিতে পারে, পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, অনেক প্রতিষ্ঠান আছে, সব জায়গায় যদি আমাদের একটাই কাজ হবে, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের সকলের জিরো টলারেন্স হবে। জুলাই অগাস্টের গণহত্যার আরও একটি মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 11 অগাস্ট। এদিন আরও 5 মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। আনাজসহ 6 জনকে হত্যার দায়ে ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 8 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। খারিজ করে দেয়া হয়েছে আসামিদের অব্যাহতির আবেদন। এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 11 আগস্ট। ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য। এদিন নারায়ণগঞ্জের 7 খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদ, মাসুদ রানা, আরিফ হোসেনকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। গুমের মামলার তদন্তের স্বার্থে এই অনুমতি পান তদন্ত সংস্থা। এই মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। জিয়াউল হাসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে। আরও 4 মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় হাজির করা হয় 3 আসামিকে ও রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকার সহ 2 জনকে বসানো হয় কাঠগড়ায়। এই 2 মামলার তদন্ত শেষ করতে সময় পান তদন্ত সংস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারীর অবদান স্মরণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে জুলাই কন্যা দিবসের নানা আয়োজন। আন্দোলন জুড়ে জুলাই কন্যাদের সংগ্রাম ও ত্যাগের চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এরপর শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণে ভারী হয়ে ওঠে প্রাঙ্গণ। আন্দোলনে অংশগ্রহণকারীরা তুলে ধরেন সংগ্রামের দিনগুলোর কথা। নারীদের অবদান অস্বীকার করা হয় বলে আক্ষেপ ফুটে ওঠে তাদের কণ্ঠে। এ সময় জুলাই কন্যা নুসরাত তাবাসসুম বলেন, এখনো রাস্তায় বের হলে মানুষের কটু কথা শুনতে হয়, তাই শুধু সামনের সারির গুটি কয়েক নারীর কথা শুনলে জুলাইকে বোঝা যাবে না। পেছনের সারির নারীদের কথা না জানতে পারলে ব্যর্থ হবে চেতনা। আমার কখনো বেশি মানুষের সামনে কথা বলার
24-এর আগেও আমাদের বলা था মেয়েটা রাজনীতি করে, রাতের বেলা ছেলেদের সাথে ঘুরে ঘুরে মিছিল করে, তখনও আমাদের এই চোখে দেখা হতো, এখনো আমাদের এই চোখে দেখা হয়। ঠিক যেন বা আমরা রাজনীতি করি বা করতে চাই, মেয়েরা রাজনীতি করতে চায়, অনেক বড় সামাজিক অপরাধ। পরিবর্তনটা হয়নি। জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করা হচ্ছে জুলাই উইমেন্স ডে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। কণ্ঠে 1 বছর আগের সেই উত্তাল জুলাইয়ের স্মৃতিচারণা, আবার নারীদের কণ্ঠে গান এবং নারীদেরকে নিয়ে নির্মিত জুলাইয়ের তথ্যচিত্রের মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই ওমেন্স ডে। আজকে সন্ধ্যা 6টার মধ্যে দিয়ে যে অনুষ্ঠান শুরু হয়েছে, সেখানে প্রথমেই গান পরিবেশনা করেন কণ্ঠশিল্পী সায়ান, এবং বর্তমানে গান পরিবেশন করছে আরেকটি ব্যান্ড দল উইলা লালা। তবে এই গান পাশে বাদ দিয়ে যদি স্মৃতিচারণের কথা বলি, অর্থাৎ আজকের এই আয়োজন যাদেরকে নিয়ে সেই নারী, তারা যখন স্মৃতিচারণ করতে মঞ্চে উঠেছিলেন তখন এই পুরো প্রাঙ্গণের আবহাওয়া অনেকটা ভারী হয়ে উঠেছিল। কারণ তারা বলছিলেন যে জুলাইয়ের যে স্বপ্ন নিয়ে তারা জুলাই অংশগ্রহণ করেছিলেন, সেই দিনগুলো তাদের স্মৃতিচারণায় এখনও তাদেরকে হাতিয়ে বেড়ায়। জুলাই এখনও তাদের স্মৃতিচারণ থেকে মুছে যায়নি, কিন্তু স্বপ্ন আকাঙ্ক্ষার সঙ্গে বাস্তবতার ফারাকও তারা খুঁজে পান। তারা বলছিলেন এখনও রাস্তায় নামলে তাদেরকে পোশাকের জন্য বুলিংয়ের শিকার হতে হয়, এখনও পাহাড় থেকে সমতলে নারীদের অধিকারের জন্য, নারীদের সমান অধিকার, সম্পত্তির অধিকার এবং শিক্ষা কর্মক্ষেত্রে সমান অধিকারের জন্য নারীদেরকে লড়াই করতে হয়। এমনকি খুব আক্ষেপের সুরে তারা বলছিলেন যে পুরুষদের সঙ্গে তারা কাঁধে কাঁধ মালিয়ে জুলাইয়ে গত 1 বছর আগে আন্দোলন করেছিলেন, সেই পুরুষদেরও কারো কারো কাছ থেকে তাদেরকে কঠোর বাক্য শুনতে হয়। যে বিষয়টি তাদেরকে আসলে প্রশ্নের মুখোমুখি দাঁড়ায়, জুলাইয়ের চেতনা 1 বছর পেরিয়ে এসে কতটুকু বাস্তবায়িত হয়েছে। তারা বলছিলেন শুধুমাত্র সামনের সারির কয়েকজন নারীর কথা আমরা জানি, গণমাধ্যমের মাধ্যমে আমরা জানি, কিন্তু এর পেছনে হাজার হাজার মা বোন আছে, হাজার হাজার পর্দার আড়ালে যারা রয়েছেন তাদের গল্প আমরা জানি না। যতদিন পর্যন্ত তাদের গল্প পুরোপুরিভাবে না জানা যাবে, যতদিন পর্যন্ত সকলের অধিকার সমান অধিকার বন্টন না হবে, ততদিন পর্যন্ত জুলাইয়ের চেতনা পুরোপুরি বাস্তবায়িত হবে না। আরেকটি কথা কিন্তু আমরা বলছিলাম, এই আলোচনার পরে এটি কিন্তু শেষ নয়, এরপরে আরও গান পরিবেশন করবে আরও কয়েকজন সঙ্গীত শিল্পী, এবং এরপরে আমরা জানেন যে বিশেষ ড্রোন শো হবে, সেই মাধ্যমে গত ফ্যাসিস্ট আমলের 2016 বছরের যে অন্যায় অবিচার সেগুলো তুলে ধরা হবে এবং জুলাইয়ের দিনলিপি সেগুলো তুলে ধরা হবে। এর মধ্য দিয়ে সামগ্রিকভাবে নারীদের অধিকারের কথা এবং নারীদের কথা তারা বলছেন। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই ওমেন্স ডের সবশেষ খবর। জুলাই ওমেন্স ডের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। জুলাই কন্যা দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে হয়েছে বর্ণাঢ্য রিক্সা শোভাযাত্রা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে আগারগাঁওয়ে গিয়ে শেষ হয় এটি। নারী বান্ধব দেশ গড়ার অঙ্গীকার করেন জুলাই কন্যারা। এ সময় উপদেষ্টারা বলেন, নারীদের ঘরে ফেরাতে চাওয়া প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর সব অপচেষ্টার বিরুদ্ধে সরকার সক্রিয় থাকবে। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে রিকশা শোভাযাত্রায় অংশ নেয় প্রায় 1200 জুলাই কন্যা। তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে সংসদ ভবন এলাকা। আন্দোলনের সময় কারফিউ ভেঙে সহায়তা করা রিকশা চালকদের প্রতি সম্মান জানিয়ে র্যালিতে স্যালুট জানান তারা। সবাই মিলে নতুন বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। দেশ গঠনে নারীর অংশগ্রহণ শুধু একটি দিবসে সীমাবদ্ধ না রেখে নারী বান্ধব দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানান জুলাই কন্যারা। জুলাই মাস আসার পরে হয়তো একটা দিবস ঘোষণা করে শুধুমাত্র মেয়েদের অবদানগুলোকে লক করার চেষ্টা করা হচ্ছে। কিভাবে সারা বাংলাদেশের মেয়েদেরকে আমরা একত্রিত করতে পারি সেই বিষয়ে আমাদের উদ্যোগ প্রয়োজন। প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নারীদের ঘরে ফেরানোর চেষ্টা করলে তা রুখতে সরকার সক্রিয় থাকবে বলে জানান সরকারের 2 উপদেষ্টা। সেজন্য প্রতিক্রিয়াশীল কোনো গোষ্ঠী নারীদেরকে যদি ঘরে ফেরাতে চায়, আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু করতে পারি করব, কিন্তু আমার জুলাইয়ের মেয়েরা আবারও আমরা রাস্তায় একসাথে থাকব। যে প্রতিকূলতা সম্মুখীন হও সেটার অতিক্রম করার প্রয়োজনে যা যা করা দরকার আমার মন্ত্রণালয় করা শুরু করবে। জুলাই কন্যাদের এই আয়োজনে সার্বিক সহযোগিতা করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। 5 আগস্ট উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেন, গণভবন ছিল ক্রাইম জোন, এখান থেকেই গুম খুনের পরিকল্পনা করা হয়।
শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে গণভবন হয়ে ওঠে ক্ষমতার কেন্দ্রবিন্দু। ফ্যাসিবাদ শোষণ করেছে সাধারণ মানুষকে। শেখ হাসিনার বাসভবন এখন জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের কাজ এগিয়ে চলেছে। গণভবনের প্রতিটি ঘর যেন দুঃশাসনের জ্বলন্ত সাক্ষী। ছাত্র জনতার রোষানলে ক্ষতিগ্রস্ত গণভবন চলছে মেরামতের কাজ। প্রতিটি স্তরে সাজানো হবে ১৬ বছরের ভয়াবহ ফ্যাসিবাদের চিত্র। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, গণভবন শুধু দুঃশাসনের প্রতীক নয়, এটা এক ক্রাইম জোন। এখানে বসে হত্যা, গুম, খুনের পরিকল্পনা করেন ফ্যাসিবাদী শেখ হাসিনা। এই বাড়িতে বসে খুনের পরিকল্পনা হয়েছে। এই বাড়ির যে অফিস রুমটা আছে, ওই অফিস রুমে গেলে মানে আপনাদের গা ছমছম করবে। তার মানে এই জায়গাগুলো তো ইজ এ হরর সিন, নট অনলি ক্রাইম সিন, ইজ এ হরর সিন অ্যাজ ওয়েল। ফলে ওই এক্সপিরিয়েন্সটা আপনারা যখন জুলাই মিউজিয়ামে আসবেন, ওই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাবেন, ওই বেদনার ভিতর দিয়ে যাবেন। এবং আমাদের উদ্দেশ্য খুব সিম্পল, শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবেই, আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার। ভিজিটররা একবার করে এখানে আসবেন এবং উনি ওনার মতো করে বিচার করবেন। গণভবনকে মূল আদলে ঠিক রেখেই ফুটিয়ে তোলা হবে হাসিনার ফ্যাসিবাদী আমল, যেখানে ব্যবহার করা হবে অত্যাধুনিক সব প্রযুক্তি, যাতে সহজেই মানুষ স্বৈরাচারের ভয়াবহতা অনুধাবন করতে পারে, যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আগামী ৫ আগস্ট। ৫ আগস্ট এটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে, কিন্তু দর্শনার্থীদের জন্য ওপেন করা হবে পরে। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্যই উন্মুক্ত থাকবে জুলাই স্মৃতি জাদুঘর। গণভবন, যে ভবন ছিল বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু, মহাপ্রভাবশালী এই ভবন থেকেই ১৬ বছর ফ্যাসিবাদ চাপিয়ে শোষণ করা হয়েছে বাংলাদেশের মানুষকে। সংশ্লিষ্টরা বলছেন, সেই ভবন এখন রূপান্তর করা হবে জাদুঘরে, যাতে ভবিষ্যৎ শাসকরা শিক্ষা নিতে পারেন মানুষের বিপক্ষে দুঃশাসন চাপিয়ে দিলে তার পরিণতি কি হতে পারে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই হত্যাযজ্ঞের বিচার কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধনের পর এ কথা বলেন তিনি। শহীদের আত্মত্যাগ তুলে ধরতে শহীদের কবরগুলো সংরক্ষণ করা হবে। কোটা আন্দোলন ঘিরে তখন উত্তাল ঢাকা শহর। সারা দেশের মতো নারায়ণগঞ্জের ছাত্ররাও সোচ্চার হয়ে ওঠে কোটা বৈষম্যের বিরুদ্ধে। পরে আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে, প্রাণ যায় ৫৬ জনের। গণ অভ্যুত্থানের পর শহীদদের স্মরণে দেশে প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন হলো নারায়ণগঞ্জে। শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ফুল দিয়ে স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ৪ উপদেষ্টা। উদ্বোধন শেষে শহীদদের স্মরণ করে উপদেষ্টারা বলেন, তরুণ প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে ও তাদের স্মরণ করতে সারা দেশে জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করা হচ্ছে। গণভবনকে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর তৈরির কাজ ও শহীদদের কবরগুলো সংরক্ষণ করা হবে। তারা উদ্দেশ্যহীনভাবে প্রাণ দেয়নি, একটি উদ্দেশ্যকে সামনে রেখে তারা প্রাণ দিয়েছেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে বৈষম্যবিহীন একটা বাংলাদেশ গড়ার। গণভবনকে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে। আমরা আশা করব ৫ই আগস্ট এটা যতটুকু আমরা সম্পন্ন করতে পারি, তারপর একটা উদ্বোধনীতে যাব। আইন উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যার বিচার কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই হত্যাযজ্ঞের বিচার কার্যক্রম শেষ করার ঘোষণা দেন তিনি। বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, কোন রকম ওখানে কোনো গাফিলতি থাকবে না। ইনশাআল্লাহ বিচার যেই গতিতে এগিয়ে চলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসনামলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। পরে অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অন্তর্বর্তী সরকারের নেয়া উদ্যোগেই তৈরি হলো জুলাই স্মৃতি শহীদ স্তম্ভ। নারায়ণগঞ্জের রিয়া, আরমান আর সাইফুলদের যেন আর কখনো না ভোলা হয়, সেটি এখন চাওয়া পুরো নারায়ণগঞ্জবাসীর। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রাতের সময় আরও থাকছে। ট্রান্সফরমারের ত্রুটিতে বিদ্যুতায়িত পুরো এলাকা। বান্দরবানে বিদ্যুৎ স্পৃষ্টে দাদি নাতি সহ ৩ জনের মৃত্যু। কর্তৃপক্ষকে গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। উচ্চকক্ষ গঠন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের নতুন প্রস্তাবকে অস্বাভাবিক বলছে বেশিরভাগ রাজনৈতিক দল। জামায়াতের ভাষায় নতুন প্রস্তাব আলোচনার অযোগ্য, আর এনসিপি বলছে উচ্চকক্ষকে দুর্বল করার চেষ্টা চলছে। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিএনপি বলছে, যেখানে উচ্চকক্ষের অস্তিত্বই নেই সেখানে দুর্বল করার প্রশ্নই আসতে পারে না।
এদিন নারী আসনে নির্বাচন পদ্ধতি নিয়েও হয়নি ঐক্য, তারপরও চলতি মাসেই সনদ তৈরিতে আশাবাদী কমিশন। সংসদে নারী আসনে প্রতিনিধিত্ব ও উচ্চকক্ষ গঠন নিয়ে সোমবার আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। দিনভর বৈঠক করেও নিম্নকক্ষের আসন অনুপাতে নাকি ভোটের সংখ্যানুপাতিক হারে গঠন হবে উচ্চকক্ষ তা নিয়ে ঐকমত্য হয়নি। এছাড়া 64 জেলা ও 12 মহানগরকে নির্বাচনী এলাকা করে উচ্চকক্ষ গঠনের যে বিকল্প প্রস্তাব দিয়েছে কমিশন সেটিকেও অস্বাভাবিক বলছে বেশিরভাগ দল। এটা আলোচনার কোনো যোগ্যতায় রাখা নাই প্রস্তাব, এবং এটা অপ্রয়োজনীয়। কমিশন একটা প্রস্তাব দিয়েছে, অর্ধেক আলোচনা হওয়ার পরে আরেকটা নতুন প্রস্তাব দেয়, এটা আরো বিভ্রান্তিকর। 64 জেলা এবং সিটি কর্পোরেশন মিলে এটা স্থানীয় সরকারের সাথে একটা গুরুতর সংঘাত সৃষ্টি করবে। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাংলাদেশে এখন প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়। যদি কখনো প্রয়োজন হয় তখন আমরা প্রদেশের কথাও ভাববো, দ্বিকক্ষও ভাববো। এনসিপির অভিযোগ গঠন পদ্ধতি নিয়ে বিতর্ক করে দুর্বল উচ্চকক্ষের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে, যদিও তা মানতে নারাজ বিএনপি। কিভাবে যেন একটা দুর্বল উচ্চকক্ষের দিকে ঠেলে দিয়ে যাতে যে দলগুলো উচ্চকক্ষ চেয়েছে তারা যেন উচ্চকক্ষ আর প্রত্যাশা না করে সেরকম একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাব তো আমাদের, বাকিরা কবে কখন এই প্রস্তাব দিয়েছে আমরা জানি না। উচ্চকক্ষের ধারণায় যদি ঐকমত্য না আসে সেই ক্ষেত্রে কি করা যায় সেই সিদ্ধান্ত হয়তো পরে হবে, কিন্তু এখনই যদি অভিযোগ করা হয় যে উচ্চকক্ষকে দুর্বল করা, যেখানে উচ্চকক্ষ গঠিত হয় না সেখানে সবল এবং দুর্বল করার প্রশ্ন তো আসে না। কমিশনের সহসভাপতি জানান, নারী আসন ও উচ্চকক্ষ গঠন ইস্যুতে বিকল্প প্রস্তাব দেওয়া হলেও একমত হতে পারেনি দলগুলো। তবে অব্যাহত আলোচনার মাধ্যমে চলতি মাসেই সনদ তৈরির ব্যাপারে আশাবাদী কমিশন। রাজনৈতিক দলগুলো যেহেতু সাংগঠনিক কাজ, সামনে নির্বাচন, সেই সমস্ত বিষয়ে তাদেরকে যদি ব্যস্ত হয়ে উঠতে হয়, এই প্রক্রিয়াকে অবশ্যই আমাদের জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ আসলে স্বাক্ষরের ব্যবস্থা করতে হবে, একটা ঐকমত্যের জায়গায় যেতে হবে। আর সংসদে নারী আসন 50 থেকে 100-তে উন্নীত করার প্রস্তাবে দলগুলোর সায় থাকলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিতর্ক এখনো কাটেনি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজের যে পরিচয় হোক না কেন, যতই উচ্চ পর্যায়ের হোক না কেন, ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মব ভায়োলেন্স বন্ধের পাশাপাশি নিজের হাতে আইন তুলে না নিতে সতর্ক করেন তিনি। আর ত্রাণ উপদেষ্টা বলেছেন, রোহিঙ্গাদের প্রতি বড় দায় আছে বিশ্ব সম্প্রদায়ের। কক্সবাজারে দিনব্যাপী কর্মসূচিতে একথা বলেন উপদেষ্টারা। কক্সবাজারে অনুষ্ঠিত হলো রোহিঙ্গা ক্যাম্প ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক বিশেষ গুরুত্বপূর্ণ সভা। এতে যোগ দেন 3 বাহিনী সহ পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, এপিবিএন, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা। সোমবার দুপুর 12টায় স্বরাষ্ট্র এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা আসার পর শুরু হয় মূল আলোচনা, যেখানে প্রাধান্য পায় সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা সংকট ও মাদক পাচার। মাদকের গডফাদারদের কোনোভাবে ছাড় না দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। চাঁদাবাজদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। মব ভায়োলেন্স বন্ধের পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নিতে সতর্কও করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। যে চাঁদাবাজি যে পরিচয় তার হোক না কেন, সে যত উচ্চ লেভেলের হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণ সরব হলে কিন্তু আর মব ভায়োলেন্স হবে না। জনগণ সরব হলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দিবে। মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যদি কেউ কোনো কিছু করতে যায়, আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করবে। নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারণ নাই। পরে রোহিঙ্গা ক্যাম্পে যান উপদেষ্টারা, নেন খোঁজ খবর। উপদেষ্টারা জানান, রোহিঙ্গাদের প্রতি বড় দায় আছে বিশ্ব সম্প্রদায়ে। ক্যাম্পের নিরাপত্তা বাড়ানো সহ রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে কাঁটাতারের বেড়া মেরামত করা হবে। এতকাল ধরে যেটা হয়ে আসছে, চলে আসছে, আমরা তো সেখান থেকে যদি খাবার কমে যায় তাহলে তো একটা সংকট সৃষ্টি হবে। এই সংকট তো একা বাংলাদেশের বহন করার কথা না, সবাইকে মিলেই করতে হবে। বিদেশিদেরকে, যারা ডোনার এজেন্সিস আছে, কান্ট্রিজ আছে, তারা কনসার্ন এখানে। এটা তো অমানবিক হবে না। যে এখানে যে আগে তো ফেন্সিংটা ছিল, এটা তো নষ্ট হয়ে গেছে। এখন আমরা নেক্সট মিটিংয়ে বসে আমরা এই ফেন্সিংটা কিভাবে করা যায় এবং এই ক্যাম্পের সিকিউরিটি কিভাবে বাড়ানো যায়, এইগুলি ব্যাপারে আমরা আলাপ করে একটা সিদ্ধান্ত দেব। রোহিঙ্গা সংকট নিরসনে সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান উপদেষ্টারা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর নামে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় 900 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও অনুদানের নামে চাঁদাবাজির অভিযোগে সিআরআই ও সূচনা ফাউন্ডেশনের নথিপত্র জব্দ করতে এনবিআরকে চিঠি দিয়েছে সংস্থাটি। রাষ্ট্রীয় অর্থে আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগে সিআরআই এর বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অন্তত 24 ব্যবসায়ীর কাছ থেকে 27 কোটি টাকা আদায়ের প্রমাণ পাওয়ার দাবি সংস্থাটির। একইভাবে সূচনা ফাউন্ডেশনের বিরুদ্ধে চাঁদাবাজি করে 450 কোটি টাকা আত্মসাৎ এবং 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ার দাবি দুদকের। এবার এই দুই প্রতিষ্ঠানের করফাকির নথিসহ অন্যান্য কাগজ জব্দ করতে এনবিআরকে চিঠি দিয়েছে দুদক। সূচনা ফাউন্ডেশন ও অন্যান্যদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান দলের দলনেতা চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড বরাবর রেকর্ডপত্র চেয়ে অভিযাচনপত্র প্রেরণ করেছেন। এদিন 32 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ এবং প্রায় 900 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সন্দেহজনক লেনদেনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে হাইকোর্টের আদেশে থমকে যাওয়া টিউলিপ সিদ্দিকীর ফ্ল্যাট জালিয়াতির মামলা সচলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান দুদক মহাপরিচালক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 2 দফা বৈঠক করেও রফতানি পণ্যের ওপর মার্কিন শুল্ক নিয়ে সন্তোষজনক অবস্থানে আসেনি বাংলাদেশ। আগামী সপ্তাহে আরেক দফা বৈঠকে বসবে দুই দেশ। দেশে ফিরে বাণিজ্য উপদেষ্টা জানান রফতানি পণ্যের উপর যৌক্তিক হিসেবে শূন্য শুল্ক থাকবে বলে আশা করছে বাংলাদেশ। শুল্ক না কমালে নানা আশঙ্কার কথা জানান ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর বর্তমানে গড়ে 15% শুল্ক রয়েছে। গত এপ্রিলে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন, যেখানে বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপের কথা জানানো হয়। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে নতুন করে 35% মার্কিন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন। এরপর থেকেই শুল্ক আরোপ নিয়ে নানা হিসাব নিকাশ শুরু হয়। শুল্ক ইস্যুতে দ্বিতীয় দফায় আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল ওয়াশিংটন সফর শেষে রোববার দেশে ফেরেন। সোমবার বিকেলে সচিবালয়ে ব্যবসায়ী নেতাসহ সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন উপদেষ্টা। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, শুল্ক আরোপ নিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে সরকারের আলোচনায় ব্যবসায়ীরা সন্তুষ্ট। তবে দর কষাকষিতে আরোপিত শুল্ক কমানো না গেলে তা হবে চিন্তার বিষয়। সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনারা এটা নেগোসিয়েশন করছেন। ওনাদের যে আলোচনা যেভাবে করেছেন বা করছেন, এতে আমরা স্যাটিসফাইড। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, রপ্তানি পণ্যের উপরে শূন্য শুল্ক নির্ধারণই হবে যৌক্তিক। আলাপ হয়েছে এবং আমরা 3 দিন খুবই এঙ্গেজ সময় কাটিয়েছি। যৌক্তিক যে শুল্ক নির্ধারণ করবে আমাদের রপ্তানির উপরে, কারণ আমরা প্রতিযোগিতামূলক মূল্যে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি এবং আমরা 2015 সাল থেকেই তাদের ওখানে শুল্ক কর পরিশোধ করে ব্যবসা করি। মার্কিন শুল্ক ইস্যুতে আগামী সপ্তাহে তৃতীয় দফা আলোচনা হবে এবং 1 আগস্টের আগেই কার্যকর নিষ্পত্তি হবে বলে আশাবাদী বাণিজ্য সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ট্রান্সফরমারের ত্রুটির কারণে বিদ্যুতায়িত হয়ে পড়ে পুরো এলাকা। শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় ঘরের ইলেকট্রিক বোর্ডে। ফ্রিজের সুইচ ও সার্কিট ব্রেকার অফ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি নাতি সহ 3 জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণেই এমন ঘটনা, অভিযোগ স্থানীয়দের। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমাতে যান দাদি উরকান ব্রো ও তার নাতি তুমলে ব্রো। কিন্তু রোববার রাতে পান্থরপান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের রাংলাই চেয়ারম্যান পাড়ায় হঠাৎ করে ইলেকট্রিক বোর্ডে আগুন ধরে যায়। এ সময় ফ্রিজের সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা যায় নাতি তুমলে ব্রো। পরে তাকে বাঁচাতে গেলে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় দাদি উরকান ব্রোর।
এদিকে বৈদ্যুতিক ত্রুটির কারণে বিদ্যুতায়িত হয়ে পড়ে এলাকার প্রতিটি ঘর। ইলেকট্রিক বোর্ড ও বিভিন্ন যন্ত্রপাতিতে শর্ট সার্কিটের কারণে আগুন ধরে যায়। এ সময় পাড়ার এক বাসিন্দা রলেংমো ঘুম থেকে উঠে মেন সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনার জন্য বিদ্যুৎ অফিসের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। ট্রান্সফরমার মিটারটা পুড়ে পুরা কারেন্টে গ্রামে ছড়িয়ে পড়ে। আগুন আর আগুন ঢাউ ঢাউ করে। তারপরে আমার মেয়ে ওইখানে সুইচ বন্ধ, ফ্রিজের সুইচ বন্ধ করার জন্য ওইখানে শর্ট খাইয়া মারা গেছে। এদিকে নিহতদের উদ্ধার ও প্রাথমিকভাবে বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। মানে বিদ্যুৎ সম্বন্ধে অতটা এটা ধারণা নাই, যে প্রত্যেকে সুইচ বন্ধ করতে গেছে, যাই যেখানে গেছে সেখানে আটকে গেছে। এইভাবে 3 জন মারা গেছে আর 5-6 জন আহত হয়েছে। দুর্গম পাহাড়ের রাংলায় চেয়ারম্যান পাড়ায় বসবাস করে 27টি মৃত পরিবার। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। ফেনীতে প্লাবিত এলাকা থেকে পানি নামতেই ফুটে উঠছে ঘরবাড়ি, সড়ক, ফসলের ক্ষয়ক্ষতি। এরই মধ্যে বাড়ি ফিরতে শুরু করেছে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষরা। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নাই বঙ্গে কিছু নেই, আমার এই বস্ত্র ছাড়া এখন আমার কাছে কিছুই নেই, একদম সর্বহারা। সুজিত চন্দ্র দেবনাথ তিনি জানাচ্ছিলেন মোহরী নদীর বাঁধ ভেঙে তিনি এবং তার ভাই ভাতিজাদের ঘর কিভাবে ভেঙে নিয়ে বিলীন হয়ে চলে গিয়েছে। এখন তারা খোলা আকাশের নিচে। ফেনীর পরশুরামের চেথুলিয়া ইউনিয়নের উত্তর শালধরের বানের পানির তোড়ে ঘর হারানো সুজিত চন্দ্র দেবনাথের মতো অনেকেরই চোখের পানি যেন শুকিয়ে গেছে। আর সেই সঙ্গে ভেঙে পড়েছে শতাধিক পরিবারের জীবনের নিশ্চয়তা। বাঁধের পাশেই ছিল তাদের ঘর, স্বপ্ন, স্মৃতি আর সাহস। বানের পানিতে সব ভেসে গেছে। বাংলার পানিতে যা আমরা সবাই ঘরে ছিলাম কিছুই নিতে পারি না, সব নিয়ে গেছে। পরবর্তীতে যে এখানে ঘর বানবো সেই সামর্থ্য তো নাই আমাদের। মুহুরী, কহুয়া আর সিলোনিয়া এই 3 নদী দিয়ে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির দাপটে 7 জুলাই ভেঙে গেছে 41টি জায়গার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। প্লাবিত হয়ে পড়ে ফেনীর 6টির মধ্যে 4টি উপজেলা। শুধু ঘর নয়, বন্যায় বিপর্যস্ত হয়েছে গ্রামীণ সড়ক, কৃষি, মাছ, পোল্ট্রি ও ডেইরি খাত। বীজদান নষ্ট হয়েছে, আমাদের সবজি নষ্ট হয়েছে। বছরে বছর পানি আসতেছে, বছর বছর ভাঙতেছে। চলাচলের একটু উপযোগী করে ব্যবস্থা করে দে, এটা আমাদের সরকারের প্রতি জোর আবেদন। যদিও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। তালিকা তৈরি করা হচ্ছে, তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে পুনর্নির্মাণ অথবা যাদের সংস্কার প্রয়োজন সেই সংস্কারের জন্য আমরা কাজ করব। 2017 সাল থেকে এখন পর্যন্ত 50 কোটি টাকার বেশি গচ্ছা গেছে শুধু এই বাঁধ মেরামতেই। 2024-এর ভয়াবহ বন্যার বছর না যেতেই আবারও বন্যার কবলে ফেনী। আর তাই প্রতি বছরের এমন বন্যা নিয়ে স্থানীয়দের মনে দেখা দিয়েছে ক্ষোভ। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী। চট্টগ্রামে বেদখল হওয়া 40 একর জমি উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে পানি উন্নয়ন বোর্ড। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে গারাজ, ইয়ার্ড, দোকান সহ অবৈধ স্থাপনা। এ সময় নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেন কেউ কেউ। বুলডোজার আর এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হলো অবৈধ স্থাপনা। সোমবার সকালে নগরীর বাংলাবাজার এলাকায় দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানে নামে পানি উন্নয়ন বোর্ড। তাদের সহায়তা করে পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসন। 40 একর জায়গা দখল করে গড়ে তোলা হয় গাড়ি রাখার শেড, গ্যারেজ, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্টুরেন্ট, যার বেশিরভাগই গড়ে তুলেছিলেন আওয়ামী লীগের সরকারের প্রভাবশালীরা। আমাদের দুটো টিম কাজ করছে, এখানে একটা টিম আছে আর দক্ষিণ কাটলিতে আরেকটা টিম আছে। আমরা কিন্তু পাশাপাশি দেখছেন আরসিসি পিলার এবং কাঁটাতারের বেড়া দিচ্ছি এবং এটা কন্টিনিউ করব এবং পার্মানেন্ট ডিমার্কেশনের জন্য আমরা বাজেটও চেয়েছি। উচ্ছেদ অভিযানের খবর পেয়ে অনেকে নিজ থেকেই স্থাপনা সরিয়ে নেন। সরকার দরকার হলে আমি রাখা পারব, আমার বিল্ডিংও তো যদি লাগে দিয়ে দিব। এখানে গাড়ি ছিল, ইকুইপমেন্টের মালামাল, বিভিন্ন সেন্টারে মালামাল ছিল, এখনো আছে, এগুলো শিফটিং করতেছে। অভিযানে বেদখল হওয়া 15 একর জমি উদ্ধার করেছে পানি উন্নয়ন বোর্ড। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি প্রবীণ নিবাসে ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন, আহত হয়েছেন 30 জন। স্থানীয় সময় রোববার রাতে ফেল রিভার এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছুই জানতে পারেনি স্থানীয় প্রশাসন।
স্থানীয় সময় রোববার রাতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফাল রিভার শহরের গ্যাব্রিয়েল হাউস নামে প্রবীণ নিবাসে হঠাৎ আগুন ধরে যায়। রাত 10টার দিকে আগুন লাগলে ভবনটির প্রধান ফটক দিয়ে বের হতে ব্যর্থ হয়ে অনেকে জানালা দিয়ে সাহায্য চাইতে থাকেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায় 3তলা ভবনটিতে শতাধিক আবাসিক ইউনিট থাকলেও দুর্ঘটনার সময় সেখানে প্রায় 70 জন বাসিন্দা ছিলেন। অধিকাংশ বাসিন্দা প্রবীণ হওয়ায় উদ্ধার কাজ ছিল কঠিন। ফায়ার সার্ভিসের প্রধান জানান, প্রাণপণ চেষ্টা করেও সবাইকে বাঁচানো যায়নি। দমকল কর্মীদের পাশাপাশি উদ্ধার অভিযানে অংশ নেন শহরের মেয়রও। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। যারা এখানে আহত হয়েছেন এবং যারা তাদের প্রাণ হারিয়েছেন তাদের পরিবারদের প্রতি আমাদের হৃদয় থেকে সমবেদনা রইল। ফল রিভার তাদের পাশে আছে এবং আমরা তাদের জন্য শুভকামনা ও সহানুভূতি জানাচ্ছি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে ম্যাসাচুসেটস স্টেট পুলিশ। এই ঘটনাকে অকল্পনীয় ট্র্যাজেডি উল্লেখ করে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ফায়ার সার্ভিস। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ। ক্রিকেটের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি20 খেলতে কলম্বোয় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডাম্বলে অবিশ্বাস্য এক ম্যাচ জিতেছে সফররতরা। লঙ্কানদের উড়িয়ে দিয়ে সিরিজের সমতায় ফিরেছে টাইগার বাহিনী। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স শামীমরা। বোলিংয়ে রিশাদ শরীফুলরা ছিল দুর্দান্ত। ওই জয়ের সুখস্মৃতি নিয়ে কলম্বোয় পৌঁছেছে বাংলাদেশ দল। আজ বিশ্রামে কাটালেও আগামীকাল ম্যাচ ভেন্যু প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে সিমন্সের শিষ্যদের। টিম হোটেলে বেশ সম্মানে দেখা গেছে ক্রিকেটারদের। অঘোষিত ফাইনালে বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিক্ষোভ বিএনপির। নির্বাচন বানচাল করতে ভয়াবহ পরিকল্পনায় কয়েকটি দল। অভিযোগ নেতাদের। জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য। স্বৈরাচারের পতনের পর মুজিববাদ ও চাঁদাবাজের পাহারাদার এখন বিএনপি। অভিযোগ এনসিপির চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি জামায়াতের। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।